আগরতলা পৌর নিগমের এই 19 নম্বর ওয়ার্ডের সুধী নির্বাচক মণ্ডলী, এই লেকচুমনি বাজারের শ্রদ্ধাভাজন ব্যবসায়ীবৃন্দ, পথচারী এবং বন্ধুগণ, যারা দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত সুধী নাগরিকদের ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট কমিটির তরফ থেকে এবং এই 19 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, আপনাদের সকলের এই চেনা জানা, কারোর আদরের বোন বা স্নেহের কন্যা সম অপরূপা দেববর্মা, তার এবং আমাদের সকলের হয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা জানেন আর মাত্র 9 দিন বাদে এই আগরতলা পৌর নিগম সহ ত্রিপুরা রাজ্যে আরও 12টি নগরে, আরও 60টি নগর এরকম হওয়ার কথা ছিল, সেগুলো জবরদখল হয়ে গেছে। এখন 13টি নগরে এই পৌর নির্বাচন হবে। নির্বাচক মণ্ডলী ত্রিপুরা রাজ্যের এই নগর এলাকাগুলো তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আমাদের প্রার্থী অপরূপা দেববর্মা, তিনি বিগত 5 বছরও এই এলাকা থেকে প্রতিনিধিত্ব করেছেন। আপনারা শুধু তার নামে না, তার কাজের মধ্য দিয়ে তাকে খুব কাছ থেকে খুব ভালোভাবে চেনেন। অপরূপা হয়তো সে কখনোই, সে যে একজন কাউন্সিলর, এটা তার মাথায়, যখন কাউন্সিলর ছিল তখন তার মাথায় ছিল কিনা আমি জানি না। মিউনিসিপ্যালিটির বা এই নগর নিগমের একজন কর্মী হিসাবে, ভলান্টিয়ার হিসাবে এবং গোটা নিগমের নাগরিকদের একজন খুব কাছের বন্ধু হিসাবে রাত দিন 24 ঘন্টা এখানে কাজ করেছেন। কাজে তার সম্পর্কে নতুন করে এটা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন সেখানে নেই। আমি আশা করব এই 19 নম্বর ওয়ার্ড এলাকার মানুষ বিনা দ্বিধায়, নতুন কোনো চিন্তা বা ভাবনা না রেখে পুনরায় অপরিপাকে কাছে হাতরা তারা চিহ্নে তারা ভোট দেবে। কিন্তু বন্ধুরা, এবারের নগর নিগমের যে ভোট, তার সাথে আরো 19টা নগরে, এটা শুধু আগামী 5 বছর সে নগরগুলা পরিচালনার জন্য নতুন প্রতিনিধি নির্বাচন করার মধ্যে সীমাবদ্ধ নেই। ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে না, ত্রিপুরা রাজ্যের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই রাজ্যের শাসক দল বিজেপি তাদের কল্যাণে, তা থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য, এই ত্রিপুরা রাজ্যে পুনর্বার স্বমহিমায় ফেরানোর জন্য
এবারে নির্বাচন বিশেষ গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই নগরগুলোর তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত বছরের নভেম্বরে, প্রায় 1 বছর আগে। কিন্তু কেন গত একটা বছর নির্বাচন হলো না? হয়তো শাসক দল কোনো জায়গাতে বলার চেষ্টা করবেন যে করোনাজনিত কারণে এই নির্বাচন স্থগিত রাখতে হয়েছিল। কিন্তু আমরা ত্রিপুরাজ্যের নাগরিকরা, ত্রিপুরাজ্যের মানুষ আমরা দেখেছি গত 1 বছর কেন তার আগে থেকেই যে রাজ্য সরকারের মেলা, উদ্বোধন, শাসক দলের নানা কর্মসূচি এবং যেভাবে এই রাজ্যের মুষ্টিমেয় মানুষের আখের গুছানোর জন্য কোভিডের সমস্ত নিষেধাজ্ঞা এবং এর জন্য যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার ছিল এগুলাকে উল্লঙ্ঘন করে ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার এই রাজ্যকে পেছন দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা করা সেটা করেছে। কাজেই এই নির্বাচন 1 বছর না হওয়া এটা গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ, সংবিধানের উপর হস্তক্ষেপ। আসল কথা হলো তারা নির্বাচন করতে ভয় পায়, নির্বাচন না করেই কিভাবে পেছনে দরজা দিয়ে এরকম সরকারের প্রতিষ্ঠানগুলোকে লুট করা যায়। পৌর নিগম, মিউনিসিপাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেগুলোকে লুটের আখড়া করা যায়। সে লক্ষ্যে এই এডিসি নির্বাচনও তারা প্রায় 1 বছর করেনি। মহামান্য আদালতের হস্তক্ষেপে সে নির্বাচন করতে হয়েছে। এই পুরো নির্বাচনও করতে চায়নি, প্রবল জনমতের চাপে অবশেষে এটা ঘোষণা দিতে হয়েছে এবং এই নির্বাচন সংগঠিত হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা কি দেখছি? গত 44 মাসে বিজেপি আইপিএফটি জোট সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে এখানে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিফলিত হয়নি। সেই 2018 ইংরাজিতে জবরদস্তি করে পদত্যাগ করিয়ে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের যে পদত্যাগ করানো হয়েছে, খালি করা হয়েছে, তার উপনির্বাচন। নগরগুলোতেও এইভাবে জবরদস্তি করে পদত্যাগ করিয়ে যে উপনির্বাচন হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2020 সালে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই ভারত স্বাধীন হওয়ার পর এরকম যে বেনজির ঘটনা, ছাপ্পা ভোট, রিটার্নিং অফিসারদের যে দপ্তর দখল করে রাখা, বিরোধীদেরকে মনোনয়নপত্র জমা দিতে না দেয়া, প্রার্থী এবং সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে লুটপাট, আক্রমণ এবং যথারীতি 2018 ইংরাজির 3রা মার্চ থেকে এই রাজ্যে যে হিংসার আমদানি করা হয়েছে, যে তাণ্ডব হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে একটি ক্ষেত্রেতেও পুলিশের তরফ থেকে কোনো হস্তক্ষেপ নেই। একজন আসামি, একজন অপরাধী গ্রেপ্তার হয় না,
উল্টো পুলিশের সামনে, পুলিশের পাহারায় কোথাও কোথাও বিরোধী দলের বাড়ি লুট করেছে, পার্টি অফিস ভেঙেছে, সম্পদ লণ্ডভণ্ড করেছে। এগুলি চলছে। আমরা আশা করছিলাম এ নিয়ে সারা দেশে বহু হইচই হয়েছে, ত্রিপুরাজ্যের মুখ পড়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট তারাও ত্রিপুরাজ্যের এই আইন শৃঙ্খলাহীনতার এটাকে চিহ্নিত করেছে, সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছে। ত্রিপুরাজ্যের উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালতগুলোও তাদের বিভিন্ন রায়ে এই কথাগুলো বলেছে। সারা দেশের মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে। আমরা আশা করেছিলাম এই নগর নির্বাচনে বোধহয় শাসক দল একটু সংযত হবে, একটু প্রায়শ্চিত্ত তারা করবেন। এ রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক অধিকার এটা প্রয়োগ করার জন্য সেরকম একটা খোলা হাওয়া তারা পাবেন, কিন্তু হয়নি। ইতিমধ্যেই 7টা নগরে জবরদস্তি করে বিরোধীদেরকে মনোনয়নপত্র জমা না দিতে দিয়ে তারা দখল করে নিয়েছেন। বাকি 13টাতে সেখানে অনেক লড়াই করে, যুদ্ধ করে যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, চেষ্টা হয়েছিল ভয় ভীতি দেখিয়ে বাড়িঘর ধ্বংস করে, প্রার্থী এবং সমর্থকদের রক্তাক্ত করে এগুলোও এরকমভাবে দখল করা যায় কিনা, কিন্তু হয়নি। এখন নির্বাচন হচ্ছে, তো শাসক দলের এত ভয় কেন? তারা তো বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে নাকি গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাজ্য সবার চেয়ে এগিয়ে গেছে। এই রাজ্যের মানুষের নাকি সোচ বদলে দিয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে। রাজ্যে ঘরে ঘরে রোজগারের বন্দোবস্ত হয়েছে, আয় বেড়েছে। যদি তাই হয়ে থাকে, মানুষের প্রতি ভয় কেন? যদি তাই হয়ে থাকে, এই ত্রিপুরাজ্যের মধ্যে গত 44 মাস মিথ্যার প্রতিশ্রুতি, বাগাড়ম্বর, মানুষকে চুপ করিয়ে দেওয়া ছাড়া যেখানে কিছুই হয়নি, কাজে মানুষকে জোর করে বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য এই নগর নিগমের প্রতিটি ওয়ার্ডে জনগণের টাকা খরচ করে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাক্স তারা লাগিয়েছেন। নির্বাচন ঘোষণা হলে পরে এই সমস্ত ফ্ল্যাক্স উঠিয়ে নিতে হয়, কিন্তু এই সরকার আইন মানে না, এত নির্লজ্জ। এগুলো এখনো এই রাজ্যের মানুষকে বিদ্রুপ করে যাচ্ছে। তদনুরূপ এ রাজ্যের প্রায় সমস্ত পঞ্চায়েতেও, পঞ্চায়েতগুলো ছোট ছোট, ওয়ার্ডগুলো আরো ছোট ছোট, একটা ওয়ার্ডে এরকম ভাবে 8, 9টি 10টি করে ফ্ল্যাক্স। যদি তোমরা কাজ করেই থাকো, এ রাজ্যের বিকাশ যদি সত্যি সত্যি হয়েই থাকে, এই রাজ্যের মানুষের সোচ যদি বদলেই থাকে, অর্থনৈতিক পরিবর্তন যদি হয়েই থাকে, কেন এত এই মিথ্যা প্রচার করতে হবে? জনগণের পয়সা খরচ করে এগুলি ভালো কাজে না লাগিয়ে কেন এসব করতে হবে? এসব করার পরও তাদের আত্মবিশ্বাস নেই, মানুষকে তারা ভয় পায়।
নির্বাচন শব্দটাই তাদের কাছে এটা যেন চরম একটা ভীতির ব্যাপার। এই আগরতলা শহরেও প্রায় প্রতিদিন বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলের প্রচার সামগ্রী নষ্ট হচ্ছে। দিনের বেলায় আগরতলা শহরে ওই স্মার্ট সিটির পোশাক খরচ করে শত শত যে সিসিটিভির ক্যামেরা লাগিয়েছে। এই পশ্চিম ত্রিপুরার যিনি এসপি তিনি গর্ব করে বলেন আগরতলা শহর নাকি এখন নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে। আগরতলার কোনো রাস্তায় যদি একটা সুইচ যদি কোথাও পড়ে সুইচ, এটা নাকি ওই ক্যামেরাতে ধরা পড়বে, এখানে কোনো রকম অপরাধ করা যাবে না। কিন্তু বিরোধী দলের প্রার্থীদের বাড়ি আক্রমণ হচ্ছে, তাদের প্রচার সামগ্রী নষ্ট করা হচ্ছে, দিন দুপুরে পার্টি অফিস আক্রান্ত হচ্ছে, পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, গাড়ি পুড়ছে। একটা অপরাধীও চিহ্নিত হয় না, একটা অপরাধী ধরা পড়ে না। অর্থাৎ মানুষকে তারা ভয় পায়, কেন তারা কোনো কাজ করেনি। বন্ধুগণ, 2018 যে ভোট ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তার 1 বছর আগে থেকেই আমাদের রাজ্যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব এখানে আসা শুরু করেছিলেন। এই ত্রিপুরাজ্যকে দখল করতে হবে। ছোট্ট ত্রিপুরাজ্য হলেও এ রাজ্যে বামপন্থীরা বিকল্প কর্মসূচির হাত ধরে জনকল্যাণে যে সমস্ত কর্মসূচি রূপায়ণ করেছে, অন্য রাজ্যগুলোর মধ্যে যেগুলি ভাবা হয়নি, এই সমস্ত নতুন নতুন স্কিম এখানে রূপায়িত হয়েছে। বিজেপি সরকারের সমস্ত প্রচারের যে ফানুস, তার যে বেলুনকে ফুটো করে দিচ্ছিল, কাজে যেন তেন প্রকারে ত্রিপুরাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এখানে বিজেপির শাসন এখানে বসাতে হবে। এ রাজ্যে ভোট চাইতে এসেছিলেন, হ্যাঁ তারা ভোট পেয়েছে, তারা সরকার গঠন করেছে, কিন্তু কি বলে ভোট চেয়েছেন? এই ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, এটা ঘটনা। এই পশ্চিম ত্রিপুরা জেলায় বামপন্থীরা আমরা একটা আসনও আমরা জেতাতে পারিনি, আরো কয়েকটি জেলায় এরকম হয়েছে, এটা সত্য। প্রচারটা কি হয়েছিল? ত্রিপুরাজ্যের মানুষ বিজেপির পদ্মফুলের চিহ্ন দেখে ভোট দেয়নি, বিজেপির নেতাদের বক্তব্য শুনে ভোট দেননি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি বারে বারে 1 বছর আগে থেকে ত্রিপুরাজ্যের জেলায় জেলায় গিয়ে নির্বাচনের সময়তে কয়েক দফা এসে বলেছেন, একবার সুযোগ দিয়ে দেখুন, ত্রিপুরাজ্যকে হীরায় মরিয়ে দেব। বামপন্থী ফ্রন্ট সরকার পরিকাঠামো উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য, গ্রাম উন্নয়ন, শহর উন্নয়ন বা বিভিন্ন পশ্চাৎপদ অংশের মানুষের কল্যাণে যে কাজ করেছে, খারাপ বলার সাহস করেননি। বলেছেন তার দ্বিগুণ হবে। কেন্দ্র রাজ্যে একই দলের সরকার হলে পরে ডাবল ইঞ্জিনের সরকার হবে, সব ডাবল হবে, ওই কর্মচারীর বেতন থেকে শুরু করে কর্মসংস্থান অবধি। তো বন্ধুরা, নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে বলেছেন টাকার অভাব হবে না, দিল্লি থেকে কারি কারি টাকা হবে। কদিন বাদে বাদে দিল্লি উড়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এখন আবার দেখা যায় না। দিল্লিতে গিয়ে একই দিনে
7 জন 8 জন 9 জন কোনো দিন 1 ডজন মন্ত্রীর সাথে দেখা করে ছবি তুলে পত্রিকায় ছাপিয়েছেন। এক কিস্তিতে 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি। এই ত্রিপুরাজ্যের মানুষ কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন এত টাকা আসলে টাকাগুলি রাখবে কোথায়। শেষ পর্যন্ত কি টাকা পুড়িয়ে রাস্তা করা হবে কিনা, টাকা পুড়িয়ে গ্যাস না পুড়িয়ে ওই টাকা পুড়িয়ে রান্নাবান্না করা হবে কিনা, এত টাকা আসছে। তো বন্ধুরা, সেই অর্থ, সেই টাকা, সেই ক্ষমতা, ডাবল ইঞ্জিন কোথায় হয়েছে? আপনারা ভাবছেন না আগরতলাতে এই 19 নম্বর ওয়ার্ডে তো কিছু হয়নি, 18 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেন সেখানেও কিছু হয়নি। ওই জিবি বাজারের দিকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ড, সেখানেও কিছু হয়নি। হয়তো কেউ কেউ মনে করে থাকতে পারেন এটা বোধহয় দলাই জেলাতে হয়েছে, এটা বোধহয় উত্তর জেলাতে হয়েছে, দক্ষিণ জেলাতে হয়েছে। পত্রিকা খুলুন, ত্রিপুরাজ্যের পত্রিকা, সোশ্যাল মিডিয়া, প্রতিদিন কি ছবি। ওই রেগার কাজ করে 3 মাস 4 মাস ধরে মজুরি পায় না, রাস্তায় গাড়ি চলে না, মহিলা পুরুষ গ্রামের মানুষ রাস্তা রুখু করে বসে আছেন। বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হলে, যন্ত্র জিনিস নষ্ট হবেই, আগেও হতো, এখনো হয়, ভবিষ্যতে হবে, এগুলো মেরামত হয় না। স্কুলের বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ওই তুফানে যদি তার চাল উড়ে যায়, এটা মেরামত হয় না। তাহলে কোথায় টাকাগুলি যায়? এই যে মুখ্যমন্ত্রী কারি টাকা আনছেন, সব হলো জুমলা, কিছুই হয় না। যত সামান্য যেটা আসে এটাও মুষ্টিমেয় শাসক দলের নেতৃত্বের মধ্যে, যাদের আগে পিছে কিছু মস্তান আছে, এরাই লুট করে নিয়ে যাচ্ছে। সাধারণ যারা বিজেপি সমর্থক, যারা বিশ্বাস করেছিলেন না 25 বছরে বামফ্রন্টকে বদলে একবার দেখি, স্বয়ং প্রধানমন্ত্রী যখন বলে গেছেন সব পরিবর্তন করে দেবেন, নিশ্চয়ই করবেন, কিছুই হয়নি। পরিবর্তনটা কি হয়েছে, কি দেখছি? আমরা আমাদের সুখের কথা বলতে পারি না, দুঃখের কথা বলতে পারি না, আমাদের ন্যায্য অধিকারের কথা বলতে পারি না। সর্বত্র মস্তানদের দাপট। আর আপনি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ জানান, থানা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, উল্টো যারা অভিযোগকারী, আক্রান্ত মানুষ, পুনরায় তারা আক্রান্ত হবেন। আজকে সেই জায়গায় নিয়ে গেছে। এই আগরতলা শহর এ সম্পর্কে বলেছে 2018-তে নির্বাচন হওয়ার পর যখন প্রথম বৃষ্টিতে ডুবল, আমাকে 1টা বছর সময় দিন, কদিন বাদে দল বল নিয়ে ওই বড়মুড়াতে গেলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের এবং রাজ্যের বাইরের সমস্ত ক্যামেরাম্যান, মিডিয়াকে নিয়ে গিয়ে প্রচার করলেন বামফ্রন্ট 25 বছরে কিচ্ছু ভাবেনি, গত 70 বছরে যতগুলো সরকার এসছে এই আগরতলা নিয়ে কোনো পরিকল্পনা করেনি। হ্যাঁ, ঘটনা 1871 সালে এই আগরতলা মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছে, সে মহারাজার আমলে। তখনকার মহারাজদের এই ত্রিপুরার যে এত জনসংখ্যা হবে, আগরতলার জনসংখ্যা যে সেই 25-30 হাজার থেকে বেড়ে আজকে 5 লাখের উপরে হবে, এদের চিন্তা এটা ছিল না। শুধু এদিকে কাটাখাল আর এদিকে হাওড়া নদীর মাঝখানেই শহর, এটা নিয়ে ভেবেছেন, স্বাভাবিক।
তাদের দোষ দেওয়াও যায়, আবার দেওয়াও যায় না। তারা বলেছেন এই সরকার যে আগরতলাতে যে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না, ব্যবসায়ীদের সমস্ত মালামাল সব নষ্ট হয়ে যায়, এগুলি বন্ধ হয়ে যাবে। হাওড়া নদীর উৎসে বাঁধ দেওয়া হবে। কদিন বাদে দিল্লিতে গেলেন, পত্রিকায় দেখলাম 249 কোটি না কত কোটি টাকা জানি মঞ্জুরি করে মুখ্যমন্ত্রী নিজের ব্রিফকেসে করে নিয়ে এসছেন। রাজ্যের ছেলেরা কাজ পাবে, আর আগরতলা এইভাবে চলে ডুবে তো থেকে বাঁচবে। কোথায় গেল? সে কদিন আগেও, দুর্গাপুজোর আগে, এটা বর্ষার বৃষ্টি না, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়, সেই কারণে অল্প বৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র বনমালীপুর, ওরিয়েন্ট চৌমনি, বিদুরকর্তা চৌমনি, এই লেক চৌমনি, প্যারাডাইজ চৌমনি, ওদিকে ঠাকুরপল্লী রোড, সব জলের তলায়। বলছে স্মার্ট সিটির টাকায় ওই মনিটরিং কমিটি করেছে ইন্দ্রনগরে। আমরা বামফ্রন্ট সরকার যেখানে আইটি পার্ক করার জন্য 6 তলা বাড়ি নির্মাণ করে এসেছি, সেখানে আইটি ইন্ডাস্ট্রি হবে, কোনো আইটি তো আসলো না। ছবি তুলছেন যে আগরতলার পরিকল্পনা নিখুঁতভাবে করা হবে, তিলোত্তমা হবে। কোথায় সে টাকাগুলো? কাজী বন্ধুরা, যে দিল্লি থেকে যে টাকা আনার কথা বলছেন সবই জুমলা, আর যেগুলো আসছে এগুলি সব 900 হয়ে যাচ্ছে, অল্প কজন লোকের হাতে ভাগাভাগি হয়ে যাচ্ছে। এখানে কি মুখ্যমন্ত্রী কেন্দ্র, কি অন্য জাতীয় নেতার কেন্দ্র, কি তাদের নিকট বা কারোর ওয়ার্ড বা অন্যের ওয়ার্ড, কোনো ওয়ার্ডে কোনো কাজ হয় না। আগরতলা এখন মশা উৎপাদনের একটা কারখানাতে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, তার জন্য সরকারের হাতে টাকা নেই না এই কথা নয়। এই আগরতলা শহর বামপন্থী ফ্রন্ট সরকার গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখনো প্রথম শহর যেখানে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি আমরা রান্নার গ্যাস সরবরাহ আমরা করেছি। এটা গুয়াহাটিতেও হয়নি, শিলংয়েও হয়নি, কোহিমাতেও হয়নি, ওই ইম্ফলে হয়নি, যেখানে এই এনডিএ শরিক দলরা সরকার এই ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকার করেছে। সিএনজি স্টেশন, পেট্রোল ডিজেলের দাম যখন অগ্নিমূল্য, কেন্দ্রীয় সরকারের শুল্ক চাপানোর কারণে এই সিএনজিতে এই গরিব অটোওয়ালারা, গাড়ির বিজনেস যারা করেন, তারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ যাদের বাড়িতে পাইপলাইন গেছে, তারা ওই সিলিন্ডারের গ্যাসের চাইতে প্রায় অর্ধেক দামে এই রান্নার গ্যাস পেতেন, পেট্রোলের ডিজেলের অর্ধেক দামে সিএনজি পেতেন। এই সরকার আসার পর এই সিএনজি এবং পিএনজি রান্নার গ্যাসের ক্ষেত্রেতে প্রতি কিলোতে প্রায় 20 টাকা দাম বাড়িয়েছে। সিএনজির ক্ষেত্রেতেও এরকম প্রায় 20 থেকে 25 টাকা দাম বাড়িয়েছে। এই গ্যাস আমাদের ত্রিপুরাজ্যের মাটির তলার গ্যাস। এই গ্যাসের কোনো পরিশোধনের দরকার নেই, রিফাইন করতে হয় না। সেই বড়মোড়া রুখিয়া থেকে পাইপলাইনে করে সোজা চলে আসে আপনার রান্নাঘরে। সিএনজি স্টেশনে কি কারণে দাম বাড়াতে হবে?
এটা তো আমাদের আরব থেকে আনতে হয় না, বোম্বে হাই থেকে আনতে হয় না, গোদাবরী উপকূল থেকে আনতে হয় না। বলছে শেষ, রুট ডেভেলপমেন্ট শেষ, উন্নয়নের জন্য শেষ। আপনি অটোওয়ালা, প্রতিবার যে আপনি সিএনজি স্টেশনে গিয়ে রিফুয়েলিং করতে যাচ্ছেন, প্রতিবার আপনি বাড়তি 150 টাকা থেকে 200 টাকা দিয়ে আসছেন। আপনি প্রতি মাসে যে আপনার বাড়িতে পাইপলাইন গ্যাস আছে তার আগের তুলনায় প্রায় 200 থেকে 250 টাকা আপনি দাম বেশি দিচ্ছেন। কত টাকা নিয়ে যাচ্ছে? শুধু আগরতলা শহরে মানুষের কাছ থেকে এই বিপ্লব দেবের সরকার প্রতি মাসে কয়েকশো কোটি টাকা বাড়তি টাকা তুলছে। এই সেসের নামে বাড়তি ট্যাক্স, সেই টাকায় আপনার শহরের পয় প্রণালী ঠিক হয় না। আপনার শহরের যে ফুসফুস কেন্দ্র অক্সিজেন নেওয়ার জন্য ওই উমাকান্ত মাঠ, এখানে বিবেকানন্দ মাঠ, এই স্টেডিয়াম, তার সংস্কার হয় না। এই টাকায় আগরতলা শহরে বামফ্রন্ট সরকার যে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, টাউন হল, ওই নজরুল কলাকেন্দ্র করে গেছে, নতুন কোনো কলাকেন্দ্র হয়নি, নতুন কোনো বিনোদন পার্ক হয়নি। এই আগরতলা শহরে নগর মানে কি? নগর মানে শুধু মসৃণ রাস্তা, উঁচু উঁচু ইমারত বা আরো অন্য পরিকাঠামো না। নগরের মানুষ তারা চায় সারা বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, যাতে মানুষ একটা কসমোপলিটান শহর। এটাও এখানে বহু ভাষাভাষী লোক আছেন, এখানে যে কোনো এরকম যে কসমোপলিটান নানা ধরনের মানুষ যেখানে আছেন, তারা চায় একটা সাংস্কৃতিক মেলবন্ধন, তার জন্য সেরকম মেলামেশা করার সুযোগ। এই 44 মাসে সেগুলো বদলে গেছে, সেগুলো নেই। এই শহর, সারা ত্রিপুরা রাজ্য একটা বেলল্লাপনার আখড়া তৈরি হয়েছে। আর একদল মস্তান, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, গত পরশুদিন একজন প্রবীণ বিধায়ক, বহু বছরের বিধায়ক, মন্ত্রী ছিলেন, তার বাড়িতে তাদের কার্যকর্তাদের সভা হতেই পারে। এরাও রাজনৈতিক দল, তাদের দলের লোকদেরকে তারা রাজনৈতিক পাঠ দেবেন, কর্মসূচি বুঝাবেন। কি কর্মসূচি বুঝাচ্ছেন? বিরোধী দলের প্রার্থী দেখলে দৌড়াও, খেদাও, নির্বাচনে হাজার হাজার ভোট ঢালো। অর্থাৎ অন্য কোন দলের লোককে, অন্য কোন মতের লোককে ভোট দিতে দিও না। পাশে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হাততালি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যখন যান, তখন জেলার এসপি, এডিশনাল এসপি, এসডিপিও, থানাগুলোর অফিসার, এদেরকেও যেতে হয় বাধ্য হয়ে। আর সেখানেই এই জাতীয় ভাষণ এবং সেই ভাষণকে উৎসাহিত করা, স্বয়ং মুখ্যমন্ত্রী হাতের তালি দেওয়া মানে হলো ওই এসপি সাহেবকে নির্দেশ দেওয়া। বুঝে নিচ্ছেন তো আমার সোনার টুকরা ছেলেরা? মানুষের অধিকার কাড়বে, অশান্তি তৈরি করবে, তোমাদের ঠুটু জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কাজী বন্ধুগণ, এবারের আমাদের নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র যে বামপন্থীরা আমরা যতদিন ছিলাম দিল্লি থেকে লড়াই করে এবং এরকম বহু ইনোভেটিভ স্কিম করে
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বুক ঠুকে বলতে পারি, গর্বের সাথে বলতে পারি, আমি এমপি হওয়ার সুবাদে বা এক সময়তে যুব আন্দোলন করার সুবাদে, পার্টির বিভিন্ন কর্মসূচির সুবাদে ভারতবর্ষের প্রায় সব রাজ্যে আমার বারে বারে যেতে হয়েছে। ভারতবর্ষের বড় বড় শহর, ছোট মাঝারি শহর খুব কম আছে যেখানে আমি যাইনি। রাজনীতির কারণে যেখানে সভা সমিতি করতে হয়নি, আমাদের এই আগরতলা শহরে যে নাগরিক সুবিধার জন্য এখানে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করার এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার জন্য যে ধরনের পরিকাঠামো, এই আগরতলা দিল্লি থেকে বহু দূরে হয়েও একটা স্থলবেষ্টিত অবরুদ্ধ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে অনেক কাঁচামাল এগুলি ব্যবহার করার সুযোগ থাকলে আমরা নিজেরাই অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এটা না করতে পারলেও এই আগরতলা শহর, এখানে যে সমস্ত নাগরিক পরিকাঠামো বা সামাজিক পরিকাঠামো আছে ভারতবর্ষের বহু শহরে নেই, বহু রাজধানীতে নেই। গত ৪৪ মাসে বলুন আপনারা হলফ করে, আমার বিজেপির কোনো বন্ধু যদি আমার বক্তব্য শুনে থাকেন একটু বুকে হাত দিয়ে বলুন, এরকম একটা পরিকাঠামো এই শহরে হয়েছে কিনা, একটা প্রকল্প হয়েছে কিনা। রাজ্যের অন্য কোনো জায়গায় কি শিক্ষার, কি স্বাস্থ্যের, কি খেলাধুলার, কি বিনোদনের, কি আয় উন্নতির জন্য কিচ্ছু হয়নি। এই রাজ্যকে শুধু ধ্বংস করেছে। কাজেই একদিক থেকে আমরা ভোট চাই যে উন্নয়নের চাকা পাংচার করে দিয়েছে, এই চাকা আবার নতুন চাকা লাগিয়ে উন্নয়নের গতি নতুনভাবে শুরু করার জন্য। কিন্তু উন্নয়ন তখনই সম্ভব যদি রাজ্যে গণতন্ত্র থাকে, মানুষের নাগরিক অধিকার যদি সুনিশ্চিত থাকে, তখনই সম্ভব। কাজেই এই ভোটে অনিবার্যভাবেই এই কথা এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের। কাজেই এই ভোট আপনাদের প্রার্থী, আমাদের সবার প্রিয়, সবার স্নেহের অপরূপাকে পুনর্বিজয়ী করার ভোট শুধু না, এই ভোটের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যে গণতন্ত্রের অক্সিজেন নতুন করে যাতে আমরা রিইনফিউজ করতে পারি, অর্থাৎ নতুন করে যাতে গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে পারি। এই যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে এবং হওয়ার পর যেভাবে গণতন্ত্রকে টুটি চেপে মারার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আগামী 25 তারিখে নির্ভয়ে আপনারা ভোট দিন। সবাই মিলে একটু রুখে দাঁড়ান। তারা যে সমস্ত লোককে ভাড়া করে ভয় দেখানোর জন্য ওই পোস্টার ছেড়ে ফেস্টুন নর্দমায় ফেলে দিয়ে এই ভয় দেখাচ্ছে, এরা সব ভাড়াটিয়া, এরা নিজস্ব বুদ্ধিতে এগুলি করছে না। তারাও বিজেপির হাতে প্রতারিত। আমরা ভোট চাই এই প্রতারিত বিজেপি হয়ে যারা আজকে ঠকছে, এদেরকে এইভাবে সমাজদ্রোহী এই চিহ্ন তাদের পেছনে লেপে দিচ্ছে, এটাকে মোছার জন্য এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনঃস্থাপন করার মধ্য দিয়ে আবার যাতে ত্রিপুরাকে সারা দেশের সামনে, এই আগরতলা শহরকে সারা দেশের সামনে আমরা পুনঃস্থাপিত করতে পারি। আমরা যাতে বলতে পারি যে বামপন্থী সরকার আগরতলাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, আমরা গর্ববোধ করতাম। ওই দিল্লিতে গিয়ে, চেন্নাইয়ে গিয়ে, মুম্বাইয়ে গিয়ে হাম ত্রিপুরা সে আয়া হুঁ, কারণ ত্রিপুরাকে মানুষ তখন চিনছিল। ত্রিপুরা এমন রাজ্য ভারতবর্ষে যে রাজ্যে কোনো ভিখারি নাই,
যে রাজ্যে নিরক্ষর নাই, যে রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, যে রাজ্যে ভোট মানে একটা উৎসব, 12 মাসের 13 পার্বণের মতো মিডিয়ার জুড়ে সারা দেশের মানুষ জানতো। আমরা যখন তখন মন্ত্রী হয়ে সাংসদ হয়ে বিভিন্ন জায়গায় যেতাম, সাংবাদিকরা প্রশ্ন করতেন, সাব আপ লোক কেসে এসা স্থিতি লায়া হ্যায়, কিভাবে এগুলো করেছেন? আজকে এই 44 মাসে ত্রিপুরার মানুষ বলতে পরিচয়িত আমাদের লজ্জা হয় ত্রিপুরা রাজ্যের বাইরে। ত্রিপুরা মানে আজকে কোথায়? যেখানে কোথায় কোথায় সাম্প্রদায়িক দাঙ্গা, কোথায় কোথায় নিরীহ মানুষকে এই পুলিশ তুলে নিয়ে যায়, কিন্তু অপরাধীদেরকে ছুঁতে পারে না। ত্রিপুরা রাজ্য মানে কোথায়? প্রতিদিন অস্বাভাবিক মৃত্যু, রাস্তার পাশে লাশ পড়ে থাকে। এই ত্রিপুরা হয়ে গেছে। এই ত্রিপুরাকে সেই অতীতের ত্রিপুরাতে নিয়ে যাওয়ার জন্য এই ভোট চাই। আমি আমার কথা আর বাড়াবো না। আপনাদের সকলের প্রিয়, আপনাদের সকলের পরিচিতা অপরূপা দেববর্মা, সে কাউন্সিলর না, কর্মী, যোদ্ধা। সেই যোদ্ধাকে, সেই কর্মীকে আরো যোদ্ধারভাবে কাজ করার জন্য সেই সুযোগ দিয়ে তাকে জয়যুক্ত করুন এবং রাজ্যে গণতন্ত্র ফেরানোর জন্য আগামী 25 তারিখ একটা চ্যালেঞ্জ হিসেবে, প্রতিজ্ঞা হিসেবে গ্রহণ করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.